এই কলিমুল্লাহ স্যার আমার গ্রামের বাড়িতেও ওনার পদধূলি একাধিকবার পড়েছে। আমি ভাগ্যবান যে আমার গ্রামের বাড়ি ওনাকে কেউ কিছু বললে, দাওয়াত দিলে উনি সেই সম্মান বোধটুকু আছে, এবং সবাইকে, শত্রুকেও মনে হয় মহোদয় বলেন, আমার যা মনে হয় যে শত্রু মহোদয়, এরকম ভাবে উনি কথা বলেন। এটা ওনার কিন্তু ইদানিং ওনার মধ্যে আমি আরেকটা গুণ দেখতে পাচ্ছি যে উনি জ্যোতিষ হতে যাচ্ছেন। প্রায় স্টেটমেন্টে দেখি এটা হতে যাচ্ছে, উনুকে পালিয়ে যাবে, এইটা হবে না, সেটা হবে না। এটা অবশ্য দূরদর্শিতার সাথে বলে, হয়তো কিছুদিন পরে রিটায়ার করলে উনি জ্যোতিষী বিদ্যাটা আয়ত্ত করে একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করলে আমরা গিয়ে আমাদের ভাগ্য কি অবস্থায় আছে ওনার কাছে জেনে নিতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, উনি অত্যন্ত আমার প্রিয় মানুষ। ওনার সাথে আমার দীর্ঘ 20-25 বছর আগে থেকেই পরিচয়। সেই নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেছি একত্রে, কাঁধে কাঁধ মিলিয়ে ফাউন্ডেশনের মাধ্যমে, এবং সেখান থেকে শুরু করে নানা ফোরামে, নানা প্ল্যাটফর্মে আমরা একত্রিত হই, ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। তো যাই হোক, ওনার কথা শুনে অনেক সময় হতাশ হয়ে যাই। আমি মনে করি জাতিকে হতাশ আর আমরা যেন না করি। তো প্রথমে আমি ইশরাক সম্পর্কে দিয়ে একটি কথা বলতে চাই। ইশরাক আর ফাদারের সাথে আমার খুব পরিচয় ছিল, একই পাশাপাশি আমরা ছিলাম গাজীপুরে। ওনাদের যদিও ফরিদপুরের লোক, উনি লেখাপড়া ঢাকায় করেন গাজীপুরে থেকে, ওনার চাচার বাসায় লজিং থেকে, তখন লজিং সিস্টেম ছিল, চাচার বাসায় লজিং থেকে। ওনার চাচা ছিল আমার বাবার ফ্রেন্ড পাশাপাশি। তো ওনার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং উনি যে বললেন বীর মুক্তিযোদ্ধা, 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, এবং খুব সাহসী এক ব্যক্তি। আমরা ছোটকাল থেকেই দেখতাম, ঢাকা থেকে ট্রেনে উনি বাসায় যখন পৌঁছতেন আমাদের জন্য চকলেট নিয়ে যেতেন। তো উনি মেয়র থাকা অবস্থায় কয়েকবার দেখেছি। কিন্তু ইশরাকের যে স্টাইল, এটা তো গণতান্ত্রিক বলে আমার মনে হয় না। ইশরাক নিজে মেয়র ঘোষণা করবেন। আমি জানি না যে, আমি এটা দুঃসাহসিকতার মধ্য দিয়ে বলতে চাই যে আমার ফ্রেন্ড ছিলেন ওনার ফাদার, ওনার ছেলে যা করছে তা দলের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। মানুষ স্বৈরতন্ত্রকে আর পছন্দ করে না। এই যে মোলায়েম ভাবে যে প্রফেসর সাহেব কথা বলেন, কত কঠিন কথা মহোদয় দিয়ে বলে ফেলেন, কিন্তু এই স্টাইলটা তো আমরা ইশরাকের মধ্যে দেখছি না। এটা যেন গায়ের জোরে, যে আমার শপথ না হলে আমি শপথ করে ফেলবো সবাইকে নিয়ে, আমি এটা করে ফেলবো, এই ধরনের আচরণ কোন রাজনৈতিক দলের জন্য, গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য ভালো। আমি নিজেও রাজনীতিতে জড়িত, এবং এই মুহূর্তে মনে পড়লো যে আমাদের আরেকটা সহকর্মী, প্রিয় বীর মুক্তিযোদ্ধা মহসিন মন্টু সাহেব ইন্তেকাল করেছেন আজকে 5টায়। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। একসাথে রাজনীতি করেছি, জাতীয় ঐক্য ফ্রন্ট করেছি, অনেক কাজ আমরা। উনিও আমার গ্রামের বাড়িতে গিয়েছেন একাধিকবার ডক্টর কামালের সাথে। তো যাই হোক, আমরা তো চিরস্থায়ী না, কেউ, সবাই চলে যাব, কিন্তু আজকে দেশটাকে সামনে রেখে আমরা যা বলছি, যা করছি, তার মধ্যে আমি যাচাই বাছাই করে দেখেছি যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বলছি যে আমাদের একটা উত্তরণের পথে আমরা আছি। সেখানে 4টি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই রিপিট, 4টি শব্দ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। একটি হলো জুলাই সনদ, দ্বিতীয়টি হলো সংস্কার, তৃতীয়টি হলো বিচার, যদিও বিচার সংস্কারেরই একটা অংশ, এবং নির্বাচন। এই 4টি শব্দ, এই 4টির সদ্ব্যবহার, এবং এই 4টির যদি মূল্যায়ন আমরা না করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে আমাদের যারা দেশের মালিক জনগণ, তাদের জন্য খুব ফ্রুটফুল কিছু করতে পারবো বলে মনে হয় না। এই যে লন্ডনে যে আলোচনা হয়েছে, আজকে যে আলোচনার বিষয়, লন্ডন থেকে পাল্টে গেল দেশের রাজনীতি। দেখুন, অনেক বিতর্ক আছে, অনেক প্রতিক্রিয়া আছে যে লন্ডনে কেন, পিন্ডি নয়, দিল্লি নয়, কোন দেশ নয়, বাংলাদেশ, তাহলে উনি বাংলাদেশে এসে কথা বললেন না কেন? এই প্রশ্ন তো করতেই পারে মানুষ। তো আজকে লন্ডনে কেন একটি দলের সাথে আলোচনা করতে হবে? অন্যান্য অনেক দলই বলছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে উনি যদি ওখানে কথা শুনে বাংলাদেশে এসে ঘোষণা দিতেন অন্য দলের সাথে কথা বলে, তাহলে ভালো হতো। তবে উনি তো রাজনীতির তোয়াক্কা করেন না, রাজনীতি চর্চা করেন না, এবং প্রয়োজন মনে করেনি। আরেকটি বিষয় আমার মনে হয়েছে যে একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যাকে বাংলাদেশের মানুষ ইদানিং আন্তর্জাতিক খেলোয়াড় বলছেন, সুতরাং দেশীয় খেলোয়াড়রা পারছে না ওনার সাথে। তো এই আন্তর্জাতিক খেলোয়াড় কিন্তু পৃথিবীটাকেই নিজের ঘর মনে করে। আমরা যতটা পর মনে করি অন্য দেশ, উনি কিন্তু সব দেশই ওনার কাছে খুব আপন। সো উনি যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো অংশে
এই ডক্টর ইউনূস দাঁড়িয়ে যে কোনো কাজ করতে পারেন তারই একটা প্রমাণ। তো আমি মনে করি যে আজকে যে জুলাই সনদ সামনে আছে এবং আমার মনে হয় ভবিষ্যতে নির্বাচন হলো কি হলো না, বিলম্বিত হলো, কেউ ডক্টর ইউনূসকে খুব জোরালো ভাবে দোষারোপ করা যাবে না, কারণ উনি তো শর্তহীন ভাবে বলেননি যে ফেব্রুয়ারিতে, উনি এপ্রিলের ব্যাপারেও শর্ত দিয়েছেন এবং ফেব্রুয়ারির জন্য শর্ত দিয়েছেন যদি সংস্কার কাজ ও বিচার কাজ মানে উন্নয়ন হয়, মানে আশানুরূপ হয়, তবেই নির্বাচন হবে। তো এখন আমার কথা হলো এইদিকে আবার কিন্তু ওই একই স্বর আমরা পাই, যারাই সরকারে যায় তারাই যেন রাজা হয়ে যায়, আমরা প্রজা হয়ে যাই। আপনি দেখেন আজকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছে যেতে পারবেন না, কিন্তু ওনারা সমস্যারে আবার হুক্কা হুয়ার মতোই বলেন। এই যে নির্বাচন কমিশন বললো আমি রেডি আছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললো আমরা রেডি আছি, সত্যিকারে কি রেডি আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অস্ত্রগুলো কালেক্ট করতে পেরেছে যেগুলো লুট হয়েছে? মবটা বন্ধ করতে পেরেছে? চাঁদাবাজি বন্ধ করতে পেরেছে? ফুটপাত ক্লিয়ার করতে পেরেছে? এই ঢাকা শহরের ফুটপাতই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্লিয়ার করতে পারেনি, তারা নির্বাচন দেওয়ার জন্য বলে আমরা প্রস্তুত আছি। তো সুতরাং জাতিকে, মানুষকে এত বোকা ভাবার কিছু নয়, এটা সম্ভব না বোকা ভাবা, এটা বোকামি ছাড়া কিছুই নয়। আজকে মানুষ জানে যে তারা রেডি না। আবার যদি নির্বাচন দেওয়ার পরে ভোট ডাকাতি হয়, আবার যদি ডাকাত পড়ে, আবার যদি নানা রকম সমস্যা হয়, আবার যদি খুন খারাপি হয়, আমাদের তো যে বর্তমান যে বড় দল ওনারা বলছেন একটা উৎসব মুহূর্ত, উৎসব এর মতো করে, এটা আমি মনে করি এটা ভুল ধারণা। উৎসব হবে কেন? নির্বাচন যে সিরিয়াস ব্যাপার। অন্যান্য দেশে অফিস থেকে গিয়ে ভোট দিয়ে আবার অফিসে এসে বসেন, কাজ করেন, আর আমরা এটাকে উৎসব বানাই, মিছিল করি, মিছিলে পরে দাগ গুড়াল সব নিয়ে নামি, তারপরে মানুষ খুন করি, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন হলে হাজার হাজার মানুষ মারা যায়। তো সুতরাং এই রাজনীতি থেকে এই সংস্কারটুকু যদি না হয়, আগের মতো একটা নির্বাচন দিলে আবার তো জীবন জানমালের ক্ষতি হবে, সেই দায়িত্ব কে নিবে? সুতরাং শুধু মুখের কথা বললেই হবে না যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি, সেটা মানুষের আস্থা আসতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে। আজকে যে অরাজকতা হচ্ছে, আজকে এই যে এই মেয়র সাহেবকে নিয়ে যে ঘটনা হচ্ছে, হয় মেয়র ওখানে মেয়রের কাজ করবে যদিও তার টেনিউর শেষ হয়ে গেছে, আবার এদিকে সরকার সেটা নিয়ন্ত্রণও করতে পারছে না, ব্যর্থ এখানে। তো ওনারা নির্বাচন করবে কিভাবে? ঢাকা শহরে নির্বাচন হলে যদি এরকম কেউ দাঁড়িয়ে যায় নির্বাচনের সামনে, তাহলে ওই নির্বাচন ওনারা কিভাবে করবে? ইশরাকের যে আরজি ছিল, যে এই নির্বাচনকে বাতিল করার জন্য কেস করেছিল, পরে আরজি পরিবর্তন করা হয়েছে 5ই আগস্টের পরে, যেটা আমরা শুনেছি বা মিডিয়াতে যা এসেছে। তো এখন ওই তারিখ দিন চলে গেছে এবং এটা অনেকেই চিটাগং এর মেয়রের সাথে মিলিয়েছে, কিন্তু দুইটা কেস দুই রকম, আরজিও দুই রকম এবং ঘটনাও দুই রকম। তো সবগুলো কেস তো আর একই রকম হয় না। তো এইটার কেসের এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে বল দিয়ে দেওয়া হয়েছে যে ওনারা সিদ্ধান্ত নেবে কোর্ট থেকে ঘুরে গিয়ে, এবং এরপরে সময় নাই, সময় পার হয়ে গেছে, এখন জোর করে উনি মেয়র থাকবেন। মেয়র এমন একটা জিনিস, এটা কি জোর করে থাকার জিনিস বা এমন পদ? তো সুতরাং আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কার খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে। আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে, বিশেষ করে যারা বড় দল, তাদের মধ্যে একটা পূর্ণ সংস্কারের প্রয়োজন। আপনি দেখেন যে বড় দলগুলো নিয়ন্ত্রণ করা বা তাদের যে নেতারা এক একজনে এক এক কথা বলছে, বা অন্য দেশের, আজকে দালাল মুক্ত দেশ করা দরকার প্রথম সংস্কার, যে আমাদের দেশের মানুষ অন্য দেশের দালালি করবে না। এই দালাল মুক্ত হলে আমরা বহিঃশত্রু থেকে কিছুটা রক্ষা পাবো, আর চাঁদাবাজ ক্লিয়ার করলে আমরা আভ্যন্তরীণভাবে শান্তিতে থাকবো। এই চাঁদাবাজ এবং দালাল মুক্ত দেশ না করতে পারলে কিভাবে আমরা একটা সঠিক নির্বাচনে যাব? তো সুতরাং যত সহজেই বলা হচ্ছে যে এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আনা হলো নির্বাচন, আমি মেজর আফসারি বলছি এত সহজ নয়। সংস্কার, দুইটা শর্ত দেওয়া হয়েছে, সংস্কার এবং বিচারের অগ্রগতি না হলে নির্বাচন হলে পরেই নির্বাচন দেওয়া হবে। তো সুতরাং এটাকে শুনে যদি বিএনপি খুব উৎফুল্ল হয়ে থাকে যে নির্বাচন ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছেন, কে কোথায় দাঁড়াবেন, কে কোথায় ইলেকশন করবেন, এবং অভূতপূর্ব বিষয় যে 6 জন ভিন্ন দলের নেতাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যে এই 6টা সিটে বিএনপি কোনো প্রার্থী রাখবে না, তাহলে ওই তো আবার সেই নিজেদের মধ্যে ভাগাভাগির রাজনীতি, আবার সেই টিকিট কেনাকিনি, আবার সেই নমিনেশন বিক্রি, সেই নির্বাচন কিন্তু বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় একটা সুন্দর নির্বাচন, একটা গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন, গণতান্ত্রিক ভাবে যে সাধারণ মানুষ এবং খুব নিম্ন আয়ের মানুষও যেন, নিম্ন আয় বলতে মানে
নির্বাচনের খরচটা এমন ভাবে নামিয়ে আনা উচিত যোগ্য লোক যেন নির্বাচনে দাঁড়াতে পারে। এখন মনে করেন ওই 20 কোটি 30 কোটি 10 কোটি টাকা করে যদি খরচ করতে হয় একটা এলাকায়, সেটা যদি হয় তাহলে তো সব লোক ভালো লোক তো ওখানে ইলেকশন করতে পারবে না, তাহলে সংস্কার হলো না। তাহলে এই সংস্কার ছাড়া নির্বাচন হবে গণতন্ত্রের নির্বাসন। পরিশেষে